আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা বরাবরের মতোই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই ইউনিটের কেমিস্ট্রির ২২ টা প্রশ্ন সিরিয়ালি সলভ করতে থাকবো। ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো, এখানে একটা ইলেকট্রন বিন্যাসের কাঠামো দিয়ে দিছে। যে আর্গন পর্যন্ত, তারপরে হচ্ছে 3D 4s। হ্যাঁ? তো 4s এ আসলে 0 দিছে এবং 3D তে ১০ টা ইলেকট্রন আছে। এটা বলছে। তার মানে কি এখানে আসলে আর্গন পর্যন্ত 18 আর ১০ কত? ২৮। তাহলে ২৮ টা ইলেকট্রনের বিন্যাস দিয়ে রাখছে এখানে। তো বলছে যে আসলে এই ইলেকট্রন বিন্যাসটা কার জন্য হবে? কপার প্লাস, আয়রন 2 প্লাস এবং জিংক 2 প্লাস কার জন্য হবে? তো প্রথমত আয়রন 2 প্লাস এমনিতে বাদ পড়ে যাবে। কারণ আয়রন 2 প্লাস এর ইলেকট্রন সংখ্যা কয়টা? আয়রন 2 প্লাস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ২৪ টা। বুঝছো? আর কপার প্লাস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে ২৮ টা এবং জিংক 2 প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত? ২৮ টা। কারণ কি জিংক হচ্ছে ৩০। ২ টা কমে গেলে ২৮ এবং কপার প্লাস যেহেতু সো একটা কমে যাবে ২৯ থেকে ২৮। তাহলে এইটা হবে এবং এইটা হবে। এই ২ টা হয়ে যাবে। তো কিভাবে হয়েছে সেটা যদি তুমি দেখতে চাও তাহলে দেখো কপার হচ্ছে ২৯, তাহলে আর্গন পর্যন্ত লিখলা, তারপরে 3D 4s। তাহলে 4s এ তুমি আসলে কয়টা ইলেকট্রন বসাবা? 4s এ আসলে তুমি যদি মনে করো যে 4s এ ২ টা দিয়ে এখানে ৯ টা দিবা তাহলে তো হবে না। ঠিক আছে? কপার হচ্ছে ২৯, কপার ২৯ তুমি যদি এখানে এটা করো যে 4s এ ২ টা দাও এবং 3D তে ৯ টা দাও তাহলে হবে না। কারণ কি? কারণ হচ্ছে স্থিতিশীলতার জন্য এখানে একটা বসবে, এখানে আসলে ১০ টা বসবে। ঠিক আছে? কারণ 3D অরবিটাল সে আসলে স্থিতিশীলতা অর্জন করতে চায়। তারপরে দেখো এই কপার প্লাস এখন বের করবা। কপার প্লাস কত? 3D অ্যান্ড 4s। তাহলে দিছিল 4s এ আগে ইলেকট্রন, বের করবা 4s থেকে ইলেকট্রন আগে। দেখো কপার প্লাস মানে কি একটা ইলেকট্রন কমবে। তাহলে জাস্ট এখানে আসলে যেটা হবে যে ইলেকট্রন একটা কমে যাবে, এই 4s থেকে এটা সরায় দাও। আর 3D তে 10 টা ছিল 10 টাই থাকবে। ঠিক আছে? হয়ে গেল। অনুরূপভাবে জিংকেরটা তুমি আসলে পারবা। জিংক 2 প্লাসও করবা। দেখবা যে এরকমই আসবে। 3D10 4s 0 কাঠামো আসতেছে। ঠিক আছে? তো এটা আশা করি পারবা। কারণ 4s এ দিবা লাস্টে জিংকের ক্ষেত্রে করতে গেলে 4s এ 2 টা থাকবে। তো জিঙ্ক 2 প্লাস যেহেতু তখন এই 4s থেকে 2 টা বের করে দিবা। বুঝছো? ওকে, এর পরের প্রশ্নে যাই। তাহলে এখানে উত্তর কোনটা? ১ এবং ৩। হ্যাঁ? এইটা দেখো, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনকে প্রকাশ করে কিনা, এম এর মান এল এর উপর নির্ভর করে কিনা, এটা হচ্ছে এল, এল এর উপর নির্ভরশীল কিনা, এবং এম ইকুয়াল 0 থেকে প্লাস মাইনাস 1 কিনা। হ্যাঁ, চুম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে দেখো এন এল এম এস। এটা আসলে আকার, এটা হচ্ছে আকৃতি বোঝায়, এটা আসলে ত্রিমাত্রিক বিন্যাস বোঝায়। ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস এটা আসলে ব্যাখ্যা করে এবং এটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে। হচ্ছে ঘূর্ণনের দিক আরকি। ওকে। তাহলে তুমি বলো তো যে এখানে আসলে যে ১ম এ যেটা লিখছে সেটা কি ঠিক লিখছে ১ম অপশনটা? ১ম অপশনটা ভুল দিছে। ইলেকট্রন ঘূর্ণনের প্রকাশক হচ্ছে এস। হ্যাঁ, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা না, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এম এর মান এল এর উপর নির্ভরশীল, সেটা ঠিক আছে। এটা ঠিক আছে এবং এম এর মান 0 থেকে প্লাস মাইনাস 1 পর্যন্ত বা প্লাস মাইনাস এল পর্যন্ত। এটা 1 না, প্লাস মাইনাস এল হবে। এটা ঠিক আছে। তাহলে ২ এবং ৩ এখানে উত্তর। এটা ২৫ ডিগ্রি তাপমাত্রায় প্রতি ৪০০ মিলিলিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ সম্পূর্ণ বাষ্পীভূত করে ৫৮.৫ গ্রাম লবণ পাওয়া গেছে। ওই তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত? প্রতি লিটারে যেহেতু বলছে তাহলে তুমি ঘনমাত্রা বের করলেই এখানে হয়ে যাবে। হ্যাঁ? এস সমান সমান হচ্ছে ১০০০ ডাব্লু বাই এমভি, এই সূত্র তুমি জানো। তাহলে ১০০০ ইন্টু ডাব্লু, ডাব্লু হচ্ছে এখানে কত গ্রাম দেওয়া আছে? ৫৮.৫ গ্রাম প্রদত্ত ভর, এবং এম হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের এম কত? সোডিয়াম ক্লোরাইডের এম আণবিক ভর হচ্ছে ৫৮.৫। কারণ কি সোডিয়াম হচ্ছে ২৩ এবং ক্লোরিন হচ্ছে ৩৫.৫। বুঝছো? এখানে তুমি পাবা হচ্ছে ৫৮.৫। তাহলে এই ক্যালকুলেশনে এখানে যেটা আসবে, আর ভি তো আমি লিখি নাই, ৪০০। এই সূত্রের মধ্যে যেটা ভিটা হচ্ছে এখানে সূত্রের মধ্যে মিলিলিটারে বসবে। বুঝছো? তাহলে মিলিলিটারে যদি সূত্র বসাও তাহলে এই ৫৮.৫ এই ২ টা কাটা। আর ১০০০ কে তুমি যদি ৪০০ দিয়ে ভাগ করো তাহলে আসবে 2 পয়েন্ট কত? 2.5 আসবে। ঠিক আছে? 2.5 এইখানে যেটা আসবে মোল পার লিটারে আসবে। ঠিক আছে? মোল পার লিটারে এটার ঘনমাত্রা, বা এটা তুমি বলতে পারো যে হচ্ছে মোলার। মোলারও বলতে পারো। যে এত মোলার। তাহলে এইখানে হচ্ছে উত্তর কোনটা? 2.5। হ্যাঁ? ক্যালকুলেশন কিভাবে করবে সেটা তো জানোই। এখানে ২ টা শূন্য ২ টা শূন্য কাটো। তাহলে 4, ১০ কে ৪ দিয়ে দিলে ৪ দুগুণে ৮, ২ দশমিক দিয়ে এখানে ০, ৪ ৫ ২০। ঠিক আছে? এভাবে তুমি হাতে কলমে ক্যালকুলেশন করে উত্তর বের করবা। তো এই প্রশ্নটা দেখো, নিচের AN+ আয়ন হবে কোনটি? এই যে AN+ আয়ন,
এটা আসলে বিক্রিয়া করতেছে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সাথে। তো এটা হবে আসলে জিঙ্ক আয়ন, কারণ জিঙ্ক 2+ সে আসলে K4Fe(CN6) পটাশিয়াম ফেরোসায়ানাইড এর সাথে বিক্রিয়া করে আসলে জিঙ্কের কি তৈরি করে? জিঙ্ক FeCN6 তৈরি করে। এটা এখানে আসলে Zn2 হবে, Zn2, ঠিক আছে? এইটার আসলে অধক্ষেপ পরে আর পটাশিয়াম আয়নটা এখান থেকে বের হয়ে যায়। অধক্ষেপ পরে এই অধক্ষেপটা কি অধক্ষেপ হয়? সাদা অধক্ষেপ হয়। আর আয়ন শনাক্তকরণটা একটু ভালো মতো পইরো, বুঝছো? প্রত্যেকটা রিঅ্যাকশন একটু ভালো মতো পইরো। এই জিঙ্কের আরো কতগুলো রিঅ্যাকশন আছে মনে হয়, 2-3টা জিঙ্ক শনাক্তকরণের জন্য। এই রিঅ্যাকশনগুলো ভর্তি পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটারই। তো এই প্রশ্নটা দেখো, ইলেকট্রন আসক্তি নির্ভর করে কোন বিষয়গুলোর উপরে? পরমাণুর আকারের উপরে অবশ্যই নির্ভর করবে। কারণ কি? কারণ হচ্ছে, যদি প্রথম অপশন নিয়ে একটু বলি, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, এটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনগুলোর উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন আসক্তির ভ্যালু কমে যায়। হ্যাঁ, তো আসলে হওয়া উচিত ছিল এরকম না যে এরকম হওয়া ছিল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরকম আসলে হওয়া উচিত ছিল, কিন্তু আসলে এরকম হয় না। এরকম হয় না কেন? কারণ ফ্লোরিনের আকার অনেক অত্যাধিক ছোট হওয়ার কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি এখানে আসলে বেশি হয়ে যায় এবং ফ্লোরিনের একটু কমে যায় ইলেকট্রন আসক্তি, বুঝছো? তো এইটার ডিটেল কনসেপ্টে যাইলে না, জাস্ট মনে রাখো যে আকার, ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এর ইলেকট্রন শক্তিটা একটু কমে যায় কম্পেয়ার টু ক্লোরিন। এখানে এটা হচ্ছে সঠিক। আর এটা উপরে যেটা লিখলাম এটা আসলে ভুল। এরপরে আসো ইলেকট্রন বিন্যাসের উপরে। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কিভাবে সেটা যদি দেখি, যে 1s² 2s², 2p3, হ্যাঁ, এটা আসলে কার? 4 আর 3 7, এটা আসলে নাইট্রোজেনের। আর যদি তুমি লিখো হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে লিখবা হচ্ছে 1s², 2s², 2p, কত? 2p হচ্ছে অক্সিজেনের, এখানে আসলে 4। তাহলে একটা ইলেকট্রন, বাহির থেকে একটা ইলেকট্রন তুমি যদি আসলে এই দুইটা মৌলকে দিতে চাও, হ্যাঁ, বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন দিতে চাও এবং অক্সিজেনকেও দিতে চাও, এক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কার বেশি হবে? কে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে চাবে ভালোভাবে বলো? এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চাইবে হচ্ছে অক্সিজেন। আর নাইট্রোজেন বলবে আমি তো স্থিতিশীল অবস্থায় আছি, আমাকে আবার আরেকটা দিয়ে 4টা বানানোর তো মানে হয় না, ঠিক আছে? তো এইরকম অবস্থা, তুমি যদি অক্সিজেনকে দাও তাহলে সে 2p5 হইতে পারবে সহজেই। অলরেডি সে আসলে অস্থিতিশীল অবস্থায় আছে। আর 2p3 এটা একটা স্থিতিশীল কাঠামো, অর্ধপূর্ণ কাঠামো। p6 পূর্ণ কাঠামো আর p3 হচ্ছে অর্ধপূর্ণ কাঠামো। সো এখানে তুমি একটা ইলেকট্রন দিলে সে আসলে নিতে চাইবে না। একটা ইলেকট্রন যদি তুমি এখানে আসলে তার তার ইলেকট্রন আসক্তি কম নাইট্রোজেনের, আর অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে এটা আসলে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করতেছে। আর অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল এটার উপর নির্ভর করতেছে। ঠিক আছে? তাহলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কম, কারণ সে অর্ধপূর্ণ একটা অবস্থায় আছে। অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ সে আসলে অর্ধপূর্ণ অবস্থায় নাই। তাহলে কারণটা আশা করি বুঝতে পারছো যে এটা কিভাবে উত্তর হবে। এটা আসলে সবগুলো অ্যান্সার হবে এখানে। এরপরে দেখো যে অ্যামোনিয়াম আয়নে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ কোনটা? তো অ্যামোনিয়াম আয়নটা আসলে এইরকম দেখতে, এইচ, এইচ অ্যান্ড এইচ। আর এইখানে একটা এইচ প্লাসকে সে আসলে 2টা ইলেকট্রন দেয়, দিয়ে আসলে কি তৈরি করে? এটা আসলে সন্নিবেশ সমযোজী বন্ধন, আর বাকি 3টা সমযোজী বন্ধন। কেন্দ্রীয় পরমাণু সংকরণটা কিভাবে বের করবা? এইখানে যে ইলেকট্রন 2টা দিয়ে দিছে, তুমি যদি স্টেরিক নাম্বার দিয়ে বের করো তাহলে নাম্বার অফ সিগমা বন্ড এখানে কয়টা হয়ে গেল? 1টা, 2টা, 3টা এবং 4টা। 4টা সিগমা বন্ড। অ্যান্ড হচ্ছে এখানে লোন পেয়ার আছে, নাইট্রোজেনের কাছে কিন্তু লোন পেয়ার নাই। এই 2টা লোন পেয়ার সে আসলে দিয়ে দিছে, হাইড্রোজেনকে দিয়ে বন্ধন তৈরি করে ফেলছে। সো 4 + 0 4। আর স্টেরিক নাম্বার 4 হলে সংকরণ হয় sp3। তোমরা অলরেডি এটা হয়তো বা জানো যে স্টেরিক নাম্বার যদি হয় হচ্ছে 4, তাহলে sp3 হবে। হ্যাঁ, এবং যদি 3 হয় তাহলে sp2 হবে। যদি স্টেরিক নাম্বার 2 হয় তাহলে sp সংকরণ হবে। আর যদি 5 হয়, এখান থেকে আরো উপরের দিকে গেলে sp3d, এবং যদি 6 হয় তাহলে sp3d2 হবে। 7 হলে sp3d3 হবে। হ্যাঁ, স্টেরিক নাম্বারের কনসেপ্ট আশা করি জানো। আর যদি তুমি স্টেরিক নাম্বার দিয়ে না করতে চাও, তুমি যদি আসলে ভ্যাসপার থিওরির যে একটা আছে সূত্র, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ, সেটা দিয়েও করতে পারো। সেক্ষেত্রে নাইট্রোজেন এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা লাগবে 1s², 2s², 2p কত? 2p হচ্ছে 3। তাহলে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 5টা। তাহলে হাফ ইন্টু ভি প্লাস, আচ্ছা, 5 প্লাস এম। এম হচ্ছে একযোজী পরমাণুর সংখ্যা, 4টা আছে একযোজী হাইড্রোজেন, তাই না? মাইনাস ক্যাটায়ন, ক্যাটায়নের চার্জ কত এখানে? +1। তাহলে -1 প্লাস অ্যানায়ন নাই, 0। তাহলে তুমি এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো কত আসে। 5 আর 4 হচ্ছে 9, আর 1 বাদ দিলে 8 হচ্ছে 8 প্লাস 8/2 4। তাহলে এখানেও 4 আসতেছে। সো তুমি এখানেও স্টেরিক নাম্বার, এটাও স্টেরিক নাম্বার কিভাবে বের করতে পারো?
এখান থেকে এটা আসলে অরবিটাল সংখ্যা আরকি। এটা স্টেরিক নাম্বার না বলে বলা হয় যে এটা আসলে অরবিটাল সংখ্যা। এখানে অরবিটাল সংখ্যা যদি আ আসে হচ্ছে ৪ তাহলে তুমি হচ্ছে বলতে পারবা যে sp3 হচ্ছে, তাই না? তো আশা করি এটা বুঝতে পারছো। তারপরের প্রশ্নে যাই। এই প্রশ্নটা দেখো, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সম্ভব কোন যৌগগুলাতে? তো প্রথমত আসলে আমরা অর্থোনাইট্রোফিনলটা দেখি। হ্যাঁ? প্রথমত অর্থোনাইট্রোফিনলটা আমরা আসলে দেখব। এটা আসলে একটা ফেনল। হ্যাঁ? এই ফেনল এবং তুমি আসলে অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ বসাবা। সো একদম স্ট্রাকচার ওয়াইজ লিখতেছি আমি। তো প্রথমতে আসলে দেখো যে এইখানে যেটা হবে, এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের একটা বন্ধন তৈরি হবে। হ্যাঁ? বন্ধনটা আশা করি বোঝা যাচ্ছে, লাল কালি দিয়ে দেখাচ্ছি। জাস্ট একটা একটু মোটা করে বন্ধনটা দেখাইলাম। এটা আসলে এইচ বন্ড। বুঝছো? এটা আসলে শুধু এইচ বন্ড বললে ভুল হবে। এটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। মানে নিজেদের মধ্যে একটা যৌগের নিজেরই ২ টা পার্টের মধ্যে হাইড্রোজেন বন্ডিং পসিবল হচ্ছে। পরের যৌগটা দেখো, হ্যাঁ, নাইট্রোফেনল ঠিক আছে। অর্থ নাইট্রোফেনল ঠিক আছে। নিজেদের মধ্যেই দিচ্ছে আরকি অন্ত আণবিক। আর এরপরে দেখো অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। তাহলে এটা আমরা আঁকি। এখানে দেখো বেঞ্জালডিহাইড মানে কি? CO এবং এখানে H, CHO গ্রুপ দিছো। এবং অর্থো হাইড্রোক্সি বলছে এইজন্য এখানে OH হবে। বুঝছো? এটা কি দেখা যাচ্ছে কিনা? না, এটা দেখা যাচ্ছে না। সো এটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। এখানে ঠিক আছে। তো এখন দেখো যে এখানে এই যে দেখতেছো এখানে আসলে অক্সিজেন, এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এখানে আসলে বন্ধন তৈরি হবে। এই বন্ধনটা আসলে হবে হচ্ছে H বন্ড। হাইড্রোজেন বন্ডিং এখানে পসিবল। তাহলে শুধু হাইড্রোজেন বন্ডিং না, এটা আসলে অন্ত-আণবিক, হ্যাঁ? মানে একটা যৌগের নিজেরই ২ টা পার্টের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হলে এটাকে অন্ত-আণবিক হাইড্রোজেন বন্ডিং বলে। আর এটাও তাহলে ঠিক আছে। এরপরে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড কি তোমরা লিখতে পারো? স্যালিসাইলিক অ্যাসিড এইরকম। আ COOH গ্রুপ থাকবে এখানে একটা, হ্যাঁ? OH আর এইখানে একটা OS থাকবে। এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। বুঝছো? এই স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে এই অক্সিজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। এই বন্ধনটাকে বলা হবে হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ড। তাহলে এটা আমি ছোট করে লিখি H বন্ড। তাহলে দেখো এখানে হাইড্রোজেন বন্ডিং পাচ্ছ, এখানে হাইড্রোজেন বন্ডিং। ৩ টা হাইড্রোজেন বন্ডিং, ৩ টা আসলে ইন্ট্রামলিকুলার। এগুলো সব হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। আর তাহলে ভাইয়া আন্তঃআণবিক বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন কারা দেখায়? কারা দেখায় আমি তোমাকে বলি যে এইটা, যেমন ফেনল বাট প্যারানাইট্রোফিনল। এই প্যারানাইট্রোফিনলের অক্সিজেন এইখানে যে হাইড্রোজেনের সাথে এত বন্ধন তৈরি করার মানে সুযোগ হয় না। কারণ ডিসটেন্স অনেক বেশি। তাহলে প্যারানাইট্রোফেনল আরেকটা এরকম নিচে নাইট্রোফেনলের সাথে কি দেয়? হাইড্রোজেন বন্ডিং দিতে পারে। বাট আসলে নিজেদের মধ্যে ইন্ট্রামলিকুলার পসিবল না। তাহলে প্যারানাইট্রোফেনল আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং দেয়, অন্তঃআণবিক না। এখানে যে অপশনগুলো আছে সেগুলো সবগুলোই আসলে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং দেখায়। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? এছাড়া তুমি দেখো যে HF, এরপরে যে CH3COOH, হ্যাঁ? এরপর আসলে ফিনল, হ্যাঁ? PHOH, PHOH মানে ফেনল। এইগুলা আসলে ইন্টার, এগুলা ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখায়। ঠিক আছে? এগুলো একটু মনে রাখবা। ইন্টার বা হচ্ছে আন্ত, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং এগুলোর মধ্যে পসিবল। অথবা এখানে আরেকটা লিখে দিই যে প্যারা নাইট্রোফিনল না? নাইট্রো যদি এটা একটু লিখে দেই, এখানে আরেকটাও আছে সেটা হচ্ছে প্যারা নাইট্রোফেনল। ঠিক আছে? এখানে আমি এইটুকুকে একটু নিচের দিকে লিখে দিলাম। এইটুকু হচ্ছে ইন্টারমলিকুলার বা আন্তঃআণবিক। আর বাকি এই যে এই যৌগগুলো দেখলা এটা আমি যদি অন্য কালি দিয়ে দেখাই, এই যে এইটা এবং হচ্ছে এইটা। এই ৩ টা হচ্ছে অপশনের ৩ টা। ঠিক আছে? সেই ৩ টা কি দেখায়? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং দেখায়। কিভাবে দেখায়? স্ট্রাকচার গুলো মনে রাখবা। আর এগুলো আসলে ভর্তি পরীক্ষায় খুবই ইম্পোর্টেন্ট। নিচের অ্যাসিড গুলোর মধ্যে কোনটা হাইপো অ্যাসিড? হাইপো অ্যাসিড হচ্ছে এইটা। H3PO2 এটা আসলে হাইপো অ্যাসিড। তাহলে এটাকে বলা হয় আসলে হাইপোফসফরিক অ্যাসিড। বুঝছো? হাইপোফসফরিক হাইপোফসফরিক অ্যাসিড। আর H3PO4 হলে এটাকে শুধু ফসফরিক বলি আমরা। ঠিক আছে? ফসফরিক অ্যাসিড। আর যদি দেখো যে H3PO3 আছে তাহলে আসলে ফসফরাস অ্যাসিড বলি। আর যদি দেখো যে আচ্ছা, HPO3 লাস্টেরটা। HPO3 যদি দেখো যে HPO3 এই মেটা ফসফরিক অ্যাসিড বলে এটাকে। ফসফরিক। বুঝছো? এটাকে মেটাফসফরিক অ্যাসিড বলে। তাহলে কোনটাকে কোন অ্যাসিড বলে, হাইপো কোনগুলা সেগুলো তোমাকে একটু বুঝতে হবে যে অ্যাসিডগুলোর নামগুলো একটু মনে রেখো। তারপরে দেখো
A2 প্লাস 3B2 বিক্রিয়া করে 2AB3 তৈরি করতেছে, তাহলে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কি? কেপি সমান সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন, এটা হচ্ছে সম্পর্ক। তাহলে এই জায়গা থেকে তুমি যদি সম্পর্ক বের করতে চাও, তাহলে কেপি সমান সমান হবে হচ্ছে কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন ডেল এন এর ভ্যালু হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা। তাহলে বিক্রিয়ক কত? 3 প্লাস 1। ওকে, তাহলে আসতেছে হচ্ছে কেসি আর টি টু দি পাওয়ার 2 মাইনাস 4 অর্থাৎ -2। ঠিক আছে, এটা হচ্ছে সম্পর্ক। এটা কেপি লিখে দিই, তাহলে এইটা হচ্ছে সম্পর্ক। এটা কোথায় আছে? কেপি সমান সমান কেসি আর টি টু দি পাওয়ার -2, দেখো কোথায় আছে, এইটা হচ্ছে। এর পরের প্রশ্নে যাই। 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? তো 4% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ হচ্ছে, তুমি আগে এস বের করবা, এস হচ্ছে 10x/m, 10x/m, তাহলে 4.40। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? সোডিয়াম হচ্ছে 23 এবং অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন 1, তাহলে 6 আর 3 9, আর 10 এর হাতে আছে 1, 2 আর 1 3 আর 1 4, তাহলে 40 এম 40। হ্যাঁ, এটা কিন্তু আমি সূত্র লিখছি। হ্যাঁ, এটা হচ্ছে এস সমান সমান 10x/m, যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে এক্স হচ্ছে পার্সেন্টেজ, তাহলে 4 ইন্টু 10, মানে 10 ইন্টু 4, তাহলে কনফিউশন হবে না, 10 ইন্টু 4 লিখে দিই। 10 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 10 ইন্টু 4 ডিভাইড বাই এম, অ্যান্ড হচ্ছে এখানে কত আসতেছে? 1 আসতেছে। তাহলে তাহলে এইখানে পিওএইচ কত আসবে? পিওএইচ আসবে হচ্ছে, যেহেতু এখানে ওএইচ আছে, এখানে আবার এইচ লিখে দিও না, পিওএইচ মাইনাস লগ অফ ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা। তাহলে মাইনাস লগ অফ ওএইচ হচ্ছে, তুমি লিখো 1 মাইনাস কত, হ্যাঁ 1 মাইনাস লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে পিএইচ হচ্ছে 14 প্লাস 0, তো 14। ঠিক আছে, তাহলে 14 হচ্ছে এখানে উত্তর। এখানে হচ্ছে -14 -0। ঠিক আছে, ওকে, এর পরের প্রশ্নে যাই। নিরাপদ কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটা? মুখস্থ ইনফরমেশন, সোডিয়াম বেনজয়েট। তো এই প্রশ্নটা দেখো কিভাবে সলভ করবা। এটা হচ্ছে বলছে টেক্সটাইল শিল্প থেকে বর্জ্য পানি, আর সেই বর্জ্য পানি নদীতে পড়তেছে, তখন নদীর পানিতে আসলে কি হবে? ডিও, বিওডি এবং টিডিএস, এগুলো তোমরা হয়তো পড়ছো, আশা করি। ডিও মানে হচ্ছে ডিজলভ অক্সিজেন, বিওডি মানে হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর টিডিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিডস। কথা হচ্ছে এটা একটা নদী, একটা নদী আমি আঁকলাম। তো এই নদীতে যেটা হচ্ছে, এরকম পানির ফ্লো আছে। তো এই নদীতে সাপোজ তুমি আসলে বাইরে থেকে বর্জ্য ফেলতেছো, ঠিক আছে? এই যে বর্জ্য, বাহির থেকে বর্জ্য এসে পড়তেছে এই জায়গায়, আমি যদি একটু চিত্রটা ভালো মতো আঁকি, বাহির থেকে বর্জ্য ফেলা হচ্ছে, এই বর্জ্য এসে এখানে জমতেছে। ঠিক আছে, বর্জ্য এসে জমতেছে, বর্জ্য এসে জমার কারণে এখানে যে পানির মধ্যে যে অণুজীবগুলো আছে, সেই অণুজীবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। অণুজীবগুলা সেই বর্জ্যগুলোকে খাইতে শুরু করবে বা বর্জ্য পচাইতে শুরু করবে। পচাইতে পচাইতে শুরু করলে অণুজীবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু, তাহলে তার অক্সিজেন লাগবে। এই পানিতে ডিজলভ অক্সিজেন ধরো আছে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার অক্সিজেন আছে। তো এই ডিজলভ অক্সিজেন কাজে লাগাবে কে? কে কাজে লাগাবে? মানে এই ব্যাকটেরিয়াগুলা, ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে পানিতে, সেই ব্যাকটেরিয়াগুলা এই জৈব বর্জ্যগুলোকে কি করবে? বর্জ্য পদার্থগুলোকে, বর্জ্য পদার্থগুলোকে খাবার হিসেবে গ্রহণ করতে চাইবে। খাবার হিসেবে গ্রহণ করতে চাইলে তার অক্সিজেন লাগবে। তখন ডিজলভ অক্সিজেন কমে যাবে। ডিজলভ অক্সিজেন কমে যাবে। ভালো মতো বুঝো। তখন ডিজলভ অক্সিজেনটা আসলে কমে যাবে। এখানে যে যতটুকু অক্সিজেন দ্রবীভূত ছিল, হ্যাঁ, মিলিগ্রাম পার লিটারে যতটুকু ছিল আরকি, সেটা আসলে কমে যাবে। এইটা যখন কমে যাবে তখন বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, হ্যাঁ, বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে হচ্ছে এই অণুজীবের অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। মানে অণুজীব চাইবে, আরো অক্সিজেন চাইবে। কারণ সে অ্যাক্টিভলি যখন হচ্ছে ডিজলভ অক্সিজেন কমাচ্ছে, তখন অণুজীবগুলোর অক্সিজেনের চাহিদা বেড়ে যাবে না? অক্সিজেনের চাহিদা তখন বেড়ে যাবে। বুঝছো? তাহলে যখনই তুমি নদীতে বর্জ্য পদার্থ ফেলবা, তখন আসলে কি হবে? ডিও এর ভ্যালু কমে যাবে, বিওডি এর ভ্যালু বেড়ে যাবে। ডিও মানে কি? ডিজলভ অক্সিজেন যতটুকু ছিল, সেটা আসলে কমতেছে, এবং সেটা কমার কারণে অণুজীবগুলা যে অ্যাক্টিভলি খাদ্য হিসেবে এই জৈব বর্জ্যগুলোকে গ্রহণ করতেছে, তাহলে এই খাদ্য গ্রহণ করতে গেলে তার তো অক্সিজেন লাগবে। সেই অক্সিজেনটা সে অলরেডি কমাচ্ছে। তাহলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা, এই ডিমান্ডটা কার ডিমান্ড? অণুজীবগুলোর ডিমান্ড। এই ডিমান্ডটা আসলে তখন বেড়ে যাবে। বুঝছো? আর বিওডিজ বেড়ে গেলে টিডিএস এর ভ্যালু, টোটাল ডিজলভড সলিড, এই সলিডের পরিমাণ তো আসলে পানিতে থাকা বিভিন্ন আয়ন, বিভিন্ন সলিডের যে পরিমাণ, সেটা তুমি যখন বাহির থেকে বর্জ্য পদার্থ তুমি অ্যাড করবা, বর্জ্য পদার্থ যখন বাইরে থেকে অ্যাড করতেছো, তখন আসলে টিডিএস এর ভ্যালু বেড়ে যাচ্ছে। বুঝছো? তো এইটা মনে রাখবো আরকি।
জাস্ট টিডিএস মানে হচ্ছে টোটাল ডিসলভড সলিড। এই সলিডের ভ্যালু তুমি বাড়বে কারণ বাইরে থেকে বর্জ্য পদার্থ যখন এড করতেছো সলিড বাড়তেছে। ঠিক আছে? তাহলে এই যে এই ৩ টা সম্পর্ক যে তুমি যখন নদীতে বর্জ্য পদার্থ ফেলো বা পানিকে আসলে বর্জ্য পানি তৈরি করো তখন আসলে কি হয় সেটা। আশা করি আর কখনো ভুল হবে না। যে ভাইয়া পানি আসলে বর্জ্য পানিতে কিভাবে ডিও বাড়ে, কিভাবে বিওডি কমে বাড়ে। সো এই যে এতটুকু আমি লিখে দিছি, এতটুকু দিয়ে তুমি আসলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারতেছো। আমি হচ্ছে এখানে একটু এটা দাগ দিয়ে দিলাম। ওকে। এরপরে যাও হচ্ছে রিপিটেড হইছে ২৩-২৪ থেকে আবার ২৪-২৫ সেশনে এই প্রশ্নটা আসছে। তো কার্বন ডাই অক্সাইড সংশ্লিষ্ট না। বাকি ৩ টা সংশ্লিষ্ট কিভাবে? এই সালফার ডাই অক্সাইড সে আসলে পানির সাথে বিক্রিয়া করে। করে আসলে যেটা তৈরি করে সেটা হচ্ছে আ H2SO4 তৈরি করে এবং এইটা হচ্ছে সরি এটা আসলে H2SO4 তৈরি করবে না। H2SO3 সালফিউরাস অ্যাসিড তৈরি করবে এবং SO3 সে পানির সাথে বিক্রিয়া করবে। করে H2SO4 তৈরি করবে এবং নাইট্রাস অক্সাইড সে আসলে পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। সো এই ৩ টা এখানে ফরমেশন হয়। তাহলে এখানে ৩ টা অক্সাইড তুমি আসলে দেখতে পাও যে এই ৩ টা অক্সাইডের কাজ, বাট আসলে কার্বন ডাই অক্সাইডের কোনো কাজ দেখা যায় না। তাহলে পরের প্রশ্ন দেখো ১ এটিএম এ নাইট্রোজেনের আয়তন এত লিটার, চাপ এত অ্যাটমসফিয়ার হলে আয়তন কত হবে? তো এখানে আসলে ও এটা দেখো কি করছে? এখানে আসলে P1 দিয়ে দিছে। P1 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং V1 হচ্ছে 3.30। তাহলে P2 দিয়ে দিছে 3 অ্যাটমসফিয়ার। তাহলে V2 কত সেটা হচ্ছে চাইছে। তাহলে তুমি জানো যে P1 V1 সমান আসলে P2 V2 এটা তুমি জানো। এন্ড এখান থেকে লিখতে পারো হচ্ছে আ V2 বের করবা যেহেতু। সো V2 ইজ ইকুয়ালস P1 V1 ডিভাইড বাই P2। তাহলে P1 এর ভ্যালু কত? 1 ইনটু V1 হচ্ছে 3.30 ডিভাইডেড বাই P2, P2 হচ্ছে 3। তাহলে 3.30 কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে? 1.10 হবে, রাইট? আশা করি বুঝতে পারছো। তো পরের প্রশ্ন দেখো। আর এখানে যে আগের প্রশ্ন ছিল সেটাতে আমি উত্তরটা দাগাই নাই। তাহলে এখানে কি হবে? দেখো ডি ওর ভ্যালু কমে যাচ্ছে, এটা ঠিক আছে। এবং এখানে বিওডি হ্রাস পাচ্ছে না, বিওডি বৃদ্ধি পাচ্ছে। সো এটা বিওডি হ্রাস পাচ্ছে না, বিওডি বৃদ্ধি পাচ্ছে। সো এটা ভুল দিছে। আর টিডিএস কি? টিডিএস হচ্ছে বাড়তেছে, এটা ঠিক আছে। তাহলে ১ এবং ৩ এখানে উত্তর। ঠিক আছে? এরপরে দেখো ২ টা গ্যাসের গতিশক্তি কখন সমান হয়? তাপমাত্রা সমান হলে গতিশক্তি সমান হবে। এটা এরপরে দেখো কোনটা বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ? এটা তো জানো সবাই যে পাইরল। হ্যাঁ, পাইরল আসলে এইরকম দেখতে পাইরল NH, হ্যাঁ, এইরকম। এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে। এটা হচ্ছে পাইরল, এটা হচ্ছে বিষমচাক্রিক অ্যারোমেটিক যৌগ। এরকম পিরিডিন, পাইরোলিডিন, থায়োফিন এরকম অনেক যৌগ আছে সেগুলো তোমরা জানো। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোন পরীক্ষা ব্যবহার করা হয়? কার্বিল অ্যামিন পরীক্ষা, রাইট? সেটা যদি দেখতে চাও তাহলে প্রাইমারি অ্যামিন একটা নাও যে RNH2 একটা প্রাইমারি অ্যামিন ১ ডিগ্রি অ্যামিন। কারণ নাইট্রোজেন সরাসরি একটা কার্বনের সাথে কানেক্টেড। তো এইজন্য এটা আসলে ১ ডিগ্রি অ্যামিন। তো দেখো এই অ্যামিনকে তুমি যদি আসলে ক্লোরোফর্মের উপস্থিতিতে CH-Cl3 এটা ক্লোরোফর্ম এবং সাথে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা ৩ মোল বিক্রিয়া করো। বিক্রিয়াটা আসলে হিট দিবা জাস্ট। হিট দিলে এখানে আসলে যেটা জেনারেট হবে যে RNC তৈরি হবে। হ্যাঁ? RNC এটা আসলে অ্যালকাইল আইসোসায়ানাইড। অ্যালকাইল আইসোসায়ানাইড। অ্যালকাইল আইসোসায়ানাইড এটা মানে একটা দুর্গন্ধযুক্ত একটা কম্পাউন্ড এটা। সো দুর্গন্ধযুক্ত এই কম্পাউন্ডটা দেখে তুমি বুঝতে পারবা যে এখানে আসলে প্রাইমারি অ্যামিন ছিল। ওকে? এটা আশা করি ক্লিয়ার। আর এখানে আসলে KCl সহ, পানি সহ এগুলো উৎপন্ন হয়ে থাকে। কার্বিল অ্যামিন পরীক্ষা এটা। এই প্রশ্নটা দেখো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে SN2 বিক্রিয়া আসলে ১ ধাপে ঘটে, ২ ধাপে ঘটে না। আর SN2 বিক্রিয়ার ক্ষেত্রে এটা কি দিছে? সুক আর এইখানে একটু ভুল দিছে। এটা আসলে সক্রিয়তা ক্রম হবে। ঠিক আছে? সক্রিয়তা। মানে এখানে টাইপিং এ আসে নাই। প্রশ্নতে আছে বাট এখানে আসে নাই আরকি। যাই হোক, তো এখানে সক্রিয়তা ক্রম হ্যাঁ, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে SN2 বিক্রিয়া হচ্ছে SN2 বিক্রিয়া ২ ধাপে ঘটে না, ১ ধাপে ঘটে। আর সক্রিয়তা ঠিক আছে। সক্রিয়তা ১, ২, ৩ এটা ঠিক আছে। আর বিক্রিয়ার হার শুধুমাত্র Rx এর উপর নির্ভর করে নির্ভরশীল নয়। না, বিক্রিয়ার হার শুধু Rx এর উপর নির্ভরশীল নয়। এটাও ঠিক আছে। হ্যাঁ, এখন যদি আমি SN2 বিক্রিয়াটা লিখে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা আসলে নিউক্লিওফাইল হবে। নিউক্লিওফাইলের ঘনমাত্রাটা এখানে আসলে ভালো থাকতে হবে। নিউক্লিওফাইলের ঘনমাত্রা এবং হচ্ছে আম অ্যালকাইল হ্যালাইড ২ টার ঘনমাত্রার উপরেই আসলে এই বিক্রিয়াটা নির্ভর করতেছে। হ্যাঁ?
শুধুমাত্র Rx এর উপর নির্ভর করতেছে না। এইজন্য এটা সঠিক। সো এখানে আসলে ৩ টাই সঠিক হবে না। ২ এবং ৩ সঠিক হবে। ওকে? আর বিক্রিয়াটা দেখতেই পারতেছো ওয়ান স্টেপ রিঅ্যাকশন পুরো একটা স্টেপের রিঅ্যাকশন হয়ে গেছে। আচ্ছা, এই যে এটা আসলে মানে তুমি যখন ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দাও, তখন আসলে ক্যালসিয়াম অক্সাইড এবং আসলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের ভর চাইছে। তো আসলে এখানে ক্যালসিয়াম কার্বনেট আসলে সে ১০০ গ্রাম তার আণবিক ভর এবং কার্বন ডাই অক্সাইড আসলে ৪৪ গ্রাম। ঠিক আছে? তাহলে তুমি যদি ১০০ গ্রাম থেকে আসলে কার্বন ডাই অক্সাইড পাচ্ছ ৪৪ গ্রাম এবং তাহলে ৭৫ গ্রাম থেকে পাবা কত? ১ থেকে পাবা কত? ৭৫ গ্রাম থেকে পাবা কত? ৭৫ উপরে যাবে এবং উপরে ৪৪ এর সাথে গুণ হবে এবং নিচে ১০০ আসবে। তো এটা কাটাকাটি করো। এটা যদি কাটাকাটি করো তাহলে দেখবা যে ৭৫ এবং ৪৪ গুণ দিব আমরা প্রথমত। তো ৭৫ এবং ৪৪ গুণ দাও। ৪ ৫ যা ২০ শূন্য হাতে আছে ২, ৪ ৭ ২৮, ৩০, শূন্য। তারপর ২০ শূন্য আছে ২, ৪ ৭ ২৮ আর ২ হচ্ছে ৩০। ওকে ০ ০ ০ ৩ ৩ তাহলে ৩ ৩ ০ ০ তাহলে উপরে আসতেছে ৩ ৩ ০ ০ আর হচ্ছে ১০০ তাহলে ০ ০ কাটা ৩৩ উত্তর। ঠিক আছে? কত উত্তর? ৩৩। প্রশ্নে যাই। এটা দেখো ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটা? ইথানোয়িক অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে শক্তিশালী ক্ষার। ক্ষার যদি শক্তিশালী হয় তাহলে আমরা ফেনলফথ্যালিন ইউজ করি। হ্যাঁ, এটা তোমরা জানো। একটা চার্ট আছে বইতে। সেই চার্টটা দেখে নিবা বই থেকে। এটা আমি এখানে দেখাচ্ছি না। যে আসলে দেখো 1 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে? পটাশিয়াম। কেন? কারণ পটাশিয়াম এর আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে পটাশিয়াম ধাতুতে পরিণত হয়। অ্যালুমিনিয়াম 3+ এর আয়ন ৩ টা ইলেকট্রন গ্রহণ করতে হয় তাকে আসলে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হইতে গেলে। আর যে জিঙ্ক 2+ এর আয়ন থেকে তাকে যদি জিঙ্ক ধাতুতে পরিণত হইতে হয় তাকে ২ টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। তাহলে আসলে 1 ফ্যারাডের জন্য পটাশিয়াম। ঠিক আছে? আসলে এখানে 1 ফ্যারাডের জন্য একটা ইলেকট্রন যখন সে গ্রহণ করতেছে তখন আসলে 1 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা তাকে আসলে সঞ্চিত করা যাচ্ছে ক্যাথোডে। বুঝছো? বাট বাকিগুলোতে এখানে আসলে ৩ ফ্যারাড, হ্যাঁ, এখানে ২ ফ্যারাড চার্জ বা বিদ্যুৎ লাগতেছে এখানে। ওকে, আশা করি বুঝতে পারছো যে পটাশিয়াম কেন উত্তর। তো লাস্টে একটু বলি আমার কেমিস্ট্রি কোর্সে যারা যুক্ত হইতে চাও তারা পেজে ইনবক্স করো। আর যুক্ত হলে তুমি এখানে টপিক ভিত্তিক ক্লাস পেয়ে যাবা। কেমিস্ট্রি ক্লাস সেগুলো আমি সুন্দর মতো সাজায় রাখছি। আর সেখানে কর্মমুখী রসায়ন এবং অর্থনৈতিক রসায়নটা থাকবে না আপাতত। বাট সেটার জন্য আমার একটা প্ল্যান আছে। সেই অধ্যায়গুলো তোমাদের রুটিন ভিত্তিক এক্সাম নিয়ে পড়া আদায় করে নেওয়া হবে। ঠিক আছে? বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলোর ডিটেইল আলোচনা সেখানে ওয়েবসাইটে পেয়ে যাবে একসাথে। আর মোটামুটি সব ইম্পর্টেন্ট টপিক সেখানে কভার হয়ে গেছে। টপিক কভার না দিলে হুট করে মেইন এক্সামে প্রশ্ন একটু ঘুরিয়ে দিলে তুমি আর পারবা না। ঠিক আছে? কোন ভিডিও চাও, কোন ইউনিভার্সিটির কোয়েশ্চেন সলভ চাও সেটা কমেন্টে জানাতে পারো। আল্লাহ হাফেজ।